নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পঞ্চম দফার ভোটের শেষে সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত 429টি আসনে ভোট হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এনডিএ 310টি আসনে জয়লাভ করেছে, তার দাবি। রাজগুরু গাঙ্গুলি তার ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজির মাধ্যমে বলছেন যে 429টি আসনের মধ্যে 265টি আসনে এখনো পর্যন্ত এনডিএ জয়লাভ করেছে। দু একটি আসনের কথাও তিনি বলেছেন, যেমন ঝাড়খণ্ড থেকে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা হারবেন, আবার বারামতি থেকে শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের হারার সম্ভাবনা প্রবল, মধ্যপ্রদেশ থেকে দিগ্বিজয় সিং এর হারার সম্ভাবনা প্রবল, ডিম্পল যাদবের হারার সম্ভাবনা প্রবল, ইত্যাদি ইত্যাদি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি বলেছেন এখনো পর্যন্ত যে 25টি আসনে এই রাজ্যে ভোট হয়েছে, তার মধ্যে বিজেপি 17, তৃণমূল 6 এবং কংগ্রেসের 2টি আসন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এবার আসুন আজকের মূল যে বিষয় সেই নিয়ে। আমি শিরোনাম করেছি যে সংখ্যালঘু তোষণে সিপিএম এবং তৃণমূলের একই সুর, মানে একই রা। আদালতের রায়ে এই ভণ্ড সেকুলারদের প্রকৃত ছবি সামনে এলো। আদালতের কি রায় আপনারা জানেন, যে বুধবার দিন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ও তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এটি রায় দিয়েছেন। ঐতিহাসিক রায়, 200 পৃষ্ঠার উপরে। সেই রায় পুরো পড়া আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু কারসরি গ্লান্সে আমি যেটুকু দেখেছি তাতে আমি এই রায়কে ঐতিহাসিক বলবো। বলা হয়েছে যে 2012 পর থেকে যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা বাতিল, কিন্তু যারা সেই সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন বা কোনো বিজ্ঞাপনের পর সেই সার্টিফিকেটকে সামনে রেখে আবেদন করেছেন বা একদম চাকরির দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছেন, তারা কোনো রকম অসুবিধার মুখে পড়বেন না। বাকিদের বাতিল হবে। এখন ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে কনসাল্ট করে রাজ্য সরকারকে নতুন করে ওবিসির তালিকা তৈরি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, বিজেপি করিয়েছে, রায় মানি না, যতদূর সম্ভব যাওয়া দরকার তিনি যাবেন। আমি জানি না তিনি রায় কারসরি গ্লান্স দিয়েছেন কিনা, ছিলেন তো সভা মঞ্চে, তার কিছুক্ষণ আগে রায়টা এসেছে। উনি এরকম বলেন মাঝে মধ্যে, আর সবকিছুতেই বিজেপির জুজু দেখেন। বারবার বলছেন সুপ্রিম কোর্টে গেলে জাস্টিস পাবো। সুপ্রিম কোর্ট এই যে এসএসসি চাকরি বাতিলের মামলায় একটা স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু এটাও বলেছে যারা চিহ্নিত হবেন বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে এবং বেতন ফেরত দিতে হবে। সুদ দিতে হবে কিনা বলেনি। তিনি কোথায় স্বস্তি পেয়েছেন? বলেছেন যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এটা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে। এবং সরকারি চাকরি পাওয়া যেখানে অনেকের স্বপ্ন, যেখানে সামাজিক সম্মান জড়িত, সেখানে যে প্রতিষ্ঠান এই চাকরির বিষয়টা দেখছে তাদেরকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত, কিন্তু এসএসসি সেটা পারেনি। পরতে পরতে দুর্নীতির সঙ্গে তারা যুক্ত, এটা বলেছে। তাতেই মাননীয় বলছেন বিরাট বড় স্বস্তি পেয়েছেন। আসলে কিছুদিনের জন্য ঠেকানো গেছে না, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আবার যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, সিবিআই তাদের ডাকতে পারবেন এবং তারা সিবিআই এর সামনে হয়তো সব বলবেন। 16 জুলাই দুধ কা দুধ পানি কা পানি সামনে আসবে। ওবিসি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতটা কিন্তু বাম জমানার।
দেখুন 2006-এ 235টি আসন জেতার পর শিল্পায়নের প্রশ্নে বুদ্ধদেব বাবুর সরকার আন্তরিকভাবে ঝাঁপিয়েছিল, কিন্তু কেন তিনি তার শিল্পায়নের স্বপ্ন পূরণ করতে পারেননি সেটা আমি জানি। চর্বিত চর্বণ করে আমাদের কোনো আর লাভ নেই, আপনাদের বহুমূল্য সময় নষ্ট করার আমার কোনো অভিপ্রায় নেই। ওই সময়ই রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট আসে। তাতে বলা হয় এ রাজ্যে সংখ্যালঘুদের শিক্ষায় সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব খুব কম এবং তাদের অবস্থার উন্নতি হয়নি। বাম সরকার প্রথমে এটা মানতে চায়নি, পরে মানে। ইতিমধ্যে রঙ্গনাথ মিশ্র কমিশন, যেটা কেন্দ্রের সরকার নিয়োগ করেছিল, তাদের সুপারিশ আসে। সেই সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কমিশন তৈরি করে। প্রথমে বোধহয় মাসুদ আল হাসান এবং তারপরে বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনার মুরসলিন মোল্লার নেতৃত্বে কমিশন গঠন হয়। সেই কমিশন কিছু সুপারিশ করেছিল। এখানেই যখন দেখছেন, ধরুন পঞ্চায়েত নির্বাচনের পর 2008-এ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্ষমতা হারায় বামফ্রন্ট, এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে বিরোধীদের সঙ্গে বামফ্রন্টের একেবারে শেয়ানে শেয়ানে লড়াই হয়। তখনই বোঝা যেতে থাকে যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বামফ্রন্টের পাশে এসে দাঁড়িয়েছিল, তারা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। একে নন্দীগ্রামে গুলি চালনা, জোর করে জমি দখল, সিঙ্গুরের জমি দখল, তার উপরে গোদের উপরে বিষ পড়ার মতো সাচার কমিটির রিপোর্ট। তখন ওই তোষণ, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, একটা সবাই ঘোষণা করেছিলেন যে সরকারি চাকরিতে সংখ্যালঘুদের জন্য 10% সংরক্ষণ করা হবে। কিন্তু ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণের মান্যতা দেয় না। তখন মুখ্যমন্ত্রীর কথাকে মর্যাদা রাখতে, এটা আদালতের রায়ে বলা হয়েছে, সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তড়ি ঘড়ি ওই ব্যাকওয়ার্ড কমিশন ওবিসিদের তালিকা তৈরি করে। তার মধ্যে 42টা জনগোষ্ঠীর তালিকা তৈরি করে ওবিসি সম্প্রদায়ভুক্ত হবে। তার মধ্যে 41টা জনগোষ্ঠী হচ্ছে মুসলিম, পাসমানদা মুসলিম, আর একটি হচ্ছে হিন্দু। সরকার সেটা গ্রহণ করে, বামফ্রন্ট সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর এই কমিশনের ক্ষমতাকে কার্যত খর্ব করে বিধানসভার হাতেই সব ক্ষমতা নষ্ট করে। শুধু তাই নয়, একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে 35টি জনগোষ্ঠীকে ওবিসি ক্যাটেগরিতে নিয়ে আসে। অর্থাৎ মোট 77টা জনগোষ্ঠীকে ওবিসি ক্যাটেগরিতে নিয়ে আসে, ওবিসি এ, ওবিসি বি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার মধ্যে অধিকাংশ মুসলমান সম্প্রদায়ভুক্ত। আদালত তার রায়ে বলেছে যে সংরক্ষণের মোড়কে ভোট ব্যাংক পলিটিক্স করা হয়েছে, সেটা তাদের মনে হয়েছে। এক বিশেষ জনগোষ্ঠীকে এইভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। দেখুন, বুদ্ধবাবুর সময় ব্যাকওয়ার্ড কমিশন কিভাবে ওবিসিদের তালিকা তৈরি করেছিল সেটা তারা কিন্তু প্রকাশ করেনি। প্রথমে বিজ্ঞপ্তি দিতে হবে, বিভিন্ন রকম মানদণ্ড আছে, ডেটা আছে, আর্থসামাজিক অবস্থান কি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড না সোশ্যালি ব্যাকওয়ার্ড না এডুকেশনালি ব্যাকওয়ার্ড, কিচ্ছু করেনি। আদালত বলছে মুখ্যমন্ত্রীর কথার মান্যতা দিতে, মানে তার কথাকে শিরোধার্য করে সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বামফ্রন্ট সরকার এই কাণ্ডটি করেছিল। তোষণ ছাড়া কি বলবেন? ভোট ব্যাংকে তোষণ। আর ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ব্যাকওয়ার্ড কমিশনটাকেই কার্যত ডিফাঙ্ক করে বিধানসভার হাতে
ওবিসি কারা হবেন সেই তালিকা তৈরির ভার দেওয়া হয় এবং এক্সিকিউটিভ অর্ডারে আবার নতুন 35টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়, যেখানে সুপ্রিম কোর্ট তার রায় বলেছে ব্যাকওয়ার্ড কমিশন তারাই চিহ্নিত করবে কারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হতে পারেন। তাদের সেই এক্সপার্টাইজ আছে, তাদের কাছে তথ্য আছে, তারা বিভিন্ন মাপকাঠি মানদণ্ডকে সামনে রেখে ওবিসি তালিকাভুক্ত কারা হতে পারেন সেটা নির্দিষ্ট করবেন। তারা তাদের সুপারিশ পাঠাবেন, সেই সুপারিশ মানতে রাজ্য সরকার প্রায় বাধ্য। যদি কোনো কারণে তারা মানতে না চায়, কেন মানতে না চায় সেটা যুক্তি দিয়ে কমিশনকে জানাতে হবে। কিন্তু এখানে যা হয়েছে সেটা সংবিধানের কাঠামোর পরিপন্থী। দেখুন, বিজেপি যে কথাটা বলে না যে ইন্ডিয়া জোটের শরিকরা তপশিলি জাতি উপজাতি ওবিসিদের জন্য যে সংবিধান করেছে, সেই সংবিধান মানে সেই সংরক্ষণ থেকে মুসলমানদের ভাগ দেবে। প্রধানমন্ত্রী বুধবার হাইকোর্টের এই রায় আসার পরেও তীব্রভাবে ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন। হাইকোর্টের রায় তো এটা পরিষ্কার হলো যে 41টা জনগোষ্ঠী ওবিসি ক্যাটেগরিতে বামফ্রন্ট জমানার শেষের দিকে তাদেরকে ওবিসি ক্যাটেগরি হিসাবে চিহ্নিত করা ছিল। তাদের মধ্যে 41টা জনগোষ্ঠী হচ্ছে পসমান্দা মুসলিম। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2012-তে এসে আবার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আরো কিছু জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করলেন। হাইকোর্ট বলছে হবে না, নতুন করে করতে হবে, ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে কনসাল্ট করে পদ্ধতি মেনে নিয়ম মেনে একেবারে নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপির নেতৃত্ব যে বারে বারে যে কথাটা বলছেন যে তপশিলি জাতি উপজাতি এবং ওবিসিদের জন্য সংবিধান যে সংরক্ষণের ব্যবস্থা করেছে, সেই সংরক্ষণের মধ্যে থেকেই গুড় পথে মুসলমানদের সংরক্ষণ দেয়া হচ্ছে, তপশিলি জাতি উপজাতিরা বঞ্চিত হচ্ছেন। বিজেপি ইকোসিস্টেম বলছে কলকাতা হাইকোর্টের এই রায় তারা যে অভিযোগটা তুলেছিলেন সেটাকেই মান্যতা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এটা ইম্প্যাক্ট অন্যরকম হতে পারে, তাই তড়িঘড়ি তিনি বলছেন মানবো না, বিজেপি করাচ্ছে। উনি কলকাতা হাইকোর্টকে এবং তাদের বিচারপতিদের যেভাবে রায় পছন্দ না হলে রাজনৈতিক দলের সঙ্গে এক করে দাগিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত। তিনি বলতেই পারতেন একটা রায় দিয়েছেন, আমরা খতিয়ে দেখছি, আমরা সুপ্রিম কোর্টে আপিল করব, তিনি করতেই পারেন। কিন্তু বলছেন যে বিজেপি করিয়েছে, মারাত্মক। রাজ্যের প্রশাসনিক প্রধান নির্বাচনী মঞ্চে এই ধরনের কথা বলছেন এবং এটা তো পার্কোলেট করে তার কর্মী সমর্থক কুচো মেজো নেতাদের মধ্যেও যাবে, তখন আদালতের নির্দেশ না মানার প্রবণতা ব্যাপক আকার ধারণ করবে। আদালত কোনো নির্দেশ দিলে পুলিশ মানতে চাইবে না। বহুবার আমরা দেখছি পুলিশ ভৎসনার মুখে পড়ছে। তাহলে প্রশাসনের সর্বময় কর্তৃ যদি বলেন যে মানব না, বিজেপির চাপ দিয়ে সব রায় দিয়েছে, তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তাটা যায়? অত্যন্ত একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরা সংবিধান মানবে না, এরা আদালতকে মানবে না, এরা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলে সেটাকে নাটক বলে অভিহিত করবে। মুখ্যমন্ত্রী বলছেন যে বসিরহাটে জিতলে তিনি সন্দেশখালীতে যাবেন, তাহলে নির্বাচনী ফলাফলের উপরই সবকিছু নির্ভর করে। সেই 5ই জানুয়ারি থেকে সন্দেশখালীর ঘটনা ঘটছে, একবারের জন্য তিনি এবং তার এয়ার অ্যাপারেন্ট যেতে পারলেন না। জিতলে পরে যাবেন, যেই জিতুক না কেন ওই অভিযোগগুলোকে মিথ্যা হয়ে যাবে। আসলে দেয়াল লিখনটা পড়ে ফেলেছেন মাননীয়া। এটাও কিন্তু আর একটা
নির্বাচনের আগে আরেকটু ব্যাকফুটে নিয়ে গেল, অ্যাজ ইফ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। এরকম যারা মামলা হয়েছে কজন জানতাম আমরা? ঠিক নির্বাচনের মুখে এই রায়টা এলো। রায়টা দেওয়ার কথাই ছিল আজকে, হয়তো মানে যেদিনকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানতাম না। এটা আমাদের অজ্ঞতা হতে পারে, কিন্তু এর সুদূর প্রসারী ইম্প্যাক্টটা, এই যে ইন্ডিজোটের দলগুলো বলে না ধর্মনিরপেক্ষ আমরা, প্রথমে ধর্মের ভিত্তিতে বুদ্ধবাবুর সরকার সংরক্ষণ করতে চেয়েছিলেন, সেটা সংবিধান মান্যতা দেয় না বলে ব্যাকওয়ার্ড কমিশনকে কাজে লাগিয়ে সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য ব্যাকওয়ার্ড কমিশন এই সুপারিশগুলো করেছিল। আদালত সেটা পরিষ্কার বলে দিয়েছে, এরা আবার নিজেদের ধর্মনিরপেক্ষতার বড়াই করে। ভোট ব্যাংককে তুষ্ট করার কাজে সিপিএম এবং তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই, একই মুদ্রার এপিঠ ওপিঠ। একদল একটু কায়দা করে করত, আর একদল খুল্লাম খুল্লা করে। সেই জন্য মুর্শিদাবাদের ওই বিধায়ক যখন বলেন যে এখানে আমরা 70%, 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তখন 14 তলা চুপ করে থাকে, নিন্দা পর্যন্ত করে না। আর ভোট ব্যাংকের কট্টরপন্থী অংশকে বার্তা দিতে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের একটা অংশকে, ইসকনকে দাগিয়ে দিচ্ছেন। এরা খুল্লাম খুল্লা ভোট ব্যাংকে তোষণ করে, আর বামেরা মোড়কে কায়দা করে তোষণ করত, একই মুদ্রার এপিঠ ওপিঠ। নইলে ধর্মনিরপেক্ষ দলের ধর্মনিরপেক্ষ রাজ্য সম্পাদক জনবিন্যাসের সুবিধা নিতে মুর্শিদাবাদে ভোটে লড়তে যায়। প্রথমে এন্টালি রাজ্যসভা, কলকাতা উত্তর পূর্ব, রায়গঞ্জ, জেতা, হারা, চণ্ডীতলা, সবই জনবিন্যাসের সুবিধা নিতে। দেখুন, তারপরে আবার মুর্শিদাবাদ। এই চণ্ডীতলা এপিসোডের পর থেকেই তার কিন্তু ওই জনবিন্যাসের সুবিধা নেওয়ার একটা প্রবণতা। এসব মেকি ধর্মনিরপেক্ষদের বাংলার মানুষ চিনে রাখুন। পজিটিভ সেকুলারিজমে বিশ্বাস রাখা উচিত।